লার্নিং এবং আর্নিং টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, সিইও অফ ইউনিক্স অফ বিডি। আসেন আজকে প্রথম থেকে শুরু করি যে ইন্টারনেট থেকে কি উপায়ে বা কত উপায়ে আমরা ইন্টারনেট থেকে ইনকাম করতে পারি। প্রথম উপায় হিসেবে আমি এখানে ইনক্লুড করেছি ব্লগিং। ব্লগিং বলতে একটা ব্লগ নিজে খুলে বা নিজে তৈরি করে সেই ব্লগটাকে ভিজিটর এনে বা সেটাতে অ্যাডভার্টাইজ দিয়ে যে ইনকামটা করা হয় সেই পেশাটাকে অন্তত আমরা বলতে পারি ব্লগিং পেশা। তো ব্লগ এবং মানে এখানে প্রশ্ন থাকতে পারে যে ব্লগ কাকে বলা হয়। ব্লগ এবং ওয়েবসাইট দুটোই একই রকম দেখতে বা একই আদলে তৈরি করা হয়, যেটাতে কিনা একটা ওয়েবসাইটের জন্য যেটা হয় সেটা হলো কিনা যে একটা ওয়েবসাইট একটা ইনস্টিটিউটকে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে বা একটা কোম্পানিকে রিপ্রেজেন্ট করে, আর একটা ব্লগ একটা মানুষকে রিপ্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে হচ্ছে কিনা একটা ব্লগ একটা পার্সনের জন্য হতে পারে, সেটা আমরা বোঝাইতে পারি যে এটা অনলাইন ডায়েরি হিসাবে। আমরা আগে যারা ডায়েরিতে আমরা আমাদের সারাদিনের কি কাজ হচ্ছে বা আমরা কি শিখলাম সেগুলো, যেমন আমরা ব্লগ আমাদের নিজের ডায়েরিতে লিখতাম, ব্লগটা অনেকটাই ওই রকম বা ওই ডায়েরিটারই আপনি অনলাইন ভার্সন ধরে নিতে পারেন ব্লগ। আর ব্লগটাকে পেশা করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হলো কিনা যে ব্লগে লিখতে হয়, প্রতিনিয়তই লিখতে হয়। লিখলে আপনার লেখাগুলো অনেকে পড়তে আসে, পড়লে সেখান থেকে আপনি কিছু ইনকাম করতে পারেন। এখন ইনকামটা কেমন হতে পারে, সবার ভিতরে একটা কনফিউশন আছে যে আমরা মনে করি যে আমরা ইন্টারনেট যে কানেকশনটা নিই, যে টাকাটা আমাদের কাটা হয়, সাপোজ আমরা 1 গিগার একটা ইন্টারনেট কানেকশন নিয়েছি জিপির কাছ থেকে, আমরা মনে করি যে ওয়েবসাইটে আমরা ঢুকতেছি, সাপোজ আমরা facebook.com-এ ঢুকতেছি, আমরা ধরে নিই যে ফেসবুক হয়তো বা টাকা ইনকাম করছে। না, এটা কমপ্লিটলি একটা ভুল আইডিয়া যে ফেসবুক কোনোভাবেই ওই টাকাটা পায় না। ওই টাকাটা গ্রামীণ ফোনে ওই টাকাটা রাখে, তাদের ব্যান্ডউইথ আমাদের ইউজ করার জন্য ওটা চার্জ হিসেবে রাখে। তো ফেসবুক কোনোভাবেই ওই টাকার ইনকাম পায় না। তাহলে ফেসবুক ইনকাম করে কীভাবে, এটা প্রশ্ন থাকতেই পারে। ফেসবুক যারা ইউজ করেন তারা দেখবেন যে ডান পাশে অনেক অ্যাডভার্টাইজমেন্ট থাকে, যেগুলো অটোমেটেড প্রত্যেকটা প্রোফাইলের জন্য আসে। এক্স্যাক্টলি ফেসবুক ওখান থেকেই ইনকাম করে, যে ওই অ্যাডভার্টাইজমেন্টগুলো দিতে যারা অ্যাডভার্টাইজার আছে তাদের কাছ থেকে বেশ বড় অঙ্কেরই টাকা তারা নিয়ে থাকে। অ্যাডভার্টাইজারদের যেটা লাভ সেটা হলো কিনা যে তাদের পণ্যের প্রসার ঘটে, সেখান থেকেই অ্যাডভার্টাইজ হয়। যেমন স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে একটা টেলিভিশন চ্যানেলের কিভাবে লাভ হয়। টেলিভিশন চ্যানেল ম্যাক্সিমামই আমরা ফ্রিতে দেখতে পাই। তো তাদের তাদের লাভ হয় যে সেখানে অনেক ধরনের অ্যাডভার্টাইজ বা বিজ্ঞাপন দেওয়া হয়। ওই বিজ্ঞাপন থেকে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে তারা অর্থ ইনকাম করে। তো যখন আপনি ব্লগিং করছেন, বা আমি আরেকটা উদাহরণ দিই, যে প্রথম আলো বা মানবজমিন, এদেরও তো অনলাইন নিউজ পেপার আছে, বা মেহেরপুরেরও বেশ কয়েকটা অনলাইন নিউজ পেপার আছে। তাদের এক্স্যাক্টলি ইনকাম হয়, দেখবেন যে তারা ডান সাইডে বা বাম সাইডে বা পোস্টের ভিতরে অনেক ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ওনারা দিয়ে রাখছেন, ওখান থেকে ওনাদের এক্স্যাক্টলি লাভ হয়। তো যেহেতু একটা আদার্স আরেকটা ওয়েবসাইট পারে, সো আমরাও একটা ওয়েবসাইট তৈরি করে আমরা আমাদের ব্লগিং পেশা দিয়ে শুরু করতে পারি। সেকেন্ড হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং শব্দ দুটো কাছাকাছি হলেও দুটোর ভিতরে যথেষ্টই পার্থক্য আছে। আউটসোর্সিং হচ্ছে যে কোনো কোম্পানি যদি আরেকটা কোম্পানির হয়ে কাজ করে তখন সেটাকে আউটসোর্সিং বলা হয়ে থাকবে। আর ফ্রিল্যান্সিং বলতে কোনো একজন ইন্ডিভিজুয়াল মানুষ, সাপোজ আমি ওয়েব ডেভেলপমেন্টের কাজ জানি, আমি আরেকটা ওয়েব ডেভেলপমেন্ট কোম্পানিতে কাজ করতেছি, তাহলে সেটা আমার জন্য ফ্রিল্যান্সিং হবে। সেক্ষেত্রে হচ্ছে যে ফ্রিল্যান্সিং নিয়ে আরও অনেক কথা আছে পরবর্তীতে স্লাইডে, সো আমি ফ্রিল্যান্সিং নিয়ে খুব বেশি কন্টিনিউ করতেছি না। আসেন পরেরটায় যাই, অ্যাফিলিয়েট শব্দটা এখন আমেরিকান শব্দ। এটা আমরা যেটা জানি, ব্রিটিশ শব্দ যেটা জানি সেটা হচ্ছে কমিশন বলতে, সাপোজ আমাদের কাছে এক ধরনের মানুষ আমাদের কাছে সবসময়ই আসে, যেটা হলো কিনা যে বিমা যারা তৈরি করে দেয় বা বিমা যারা করে দেয়
তারা আমাদের কাছে আসে। এক্স্যাক্টলি তারা কেন আমাদের কাছে আসে, যে ভাই বিমা করেন, বিমা করলে আপনার এই ফ্যাসিলিটি পাবেন, ওই ফ্যাসিলিটি পাবেন। এক্স্যাক্টলি ওরা আসে যে আপনি যদি ওনার আন্ডার দিয়ে একটা বিমা করেন, তাহলে হচ্ছে ওনাকে কিছু কমিশন দেওয়া হবে, বা আমাদের স্বাভাবিক যে মুদিখানার দোকানগুলো আছে বা আদার্স দোকানগুলো আছে, সেখানে লাক্স সাবান বিক্রি করা হয়। লাক্স সাবান এক্স্যাক্টলি বিক্রি করা হয় যে ও যত পিস লাক্স সাবান বিক্রি হবে তত পিসের উপরে একটা করে স্পেসিফিক একটা কমিশন থাকে, ওই কমিশনটা ওনার পেতে থাকবে। তো ওটাকে আমরা অ্যাফিলিয়েট বলতেছি। আমরা অনলাইনের মাধ্যমে অ্যাফিলিয়েটও করতে পারি, যেমন হচ্ছে কিনা যে ইবে, অ্যামাজন, এই জাতীয় যে মার্কেটগুলো আছে, এই অনলাইন মার্কেটগুলো আছে, এগুলোতে দেখা গেল যে আমরা যদি আমাদের রেফারেন্স দিয়ে একটা প্রোডাক্ট বিক্রি করে দিতে পারি, তাহলে ওদের যে পার্সেন্টেজগুলো আছে ওখান থেকে আমরা কিছু টাকা ইনকাম করতে পারি, বা বড় ধরনের টাকা ইনকাম করতে পারি। এখন প্রশ্ন থাকতে পারে যে অ্যাফিলিয়েট কীভাবে করব, কারণ হচ্ছে কিনা বাংলাদেশ থেকে তো কেউ ইবে থেকে কিনে না, সচরাচর বাংলাদেশ থেকে কেউ কিনে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা যে ব্লগটা করতেছি এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে একটা ব্লগ করলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে, বা বাংলা ল্যাঙ্গুয়েজে আসলে ইন্টারন্যাশনাল হয় না, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ব্লগটা করলাম। ব্লগটা করলে হবে যে আমেরিকান বা ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার ভিজিটর আপনার কাছে আসবে, তো ওখান থেকেও আপনি চাইলে অ্যাফিলিয়েট করতে পারেন। আরেকটা হচ্ছে এভাবে আপনি ইনকাম করতে পারেন, বা এটাকেও আপনি পেশা হিসেবে নিতে পারেন, যদিও এটা থেকে মানে ইনকামটা খুব ফ্ল্যাকচুয়েট করে, যে কারণে শুধুমাত্র অ্যাফিলিয়েট করা আসলে ঠিক না। এর পাশাপাশি আদার্স অন্য কাজও আপনি করতে পারেন, যেমন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনি ব্লগিং করতে পারেন, অ্যাফিলিয়েট করতে পারেন, আদার্স আরও অনেক কিছু আছে সেগুলো করতে পারেন। যাই হোক, আমি সেকেন্ডটাতে যাচ্ছি। সেখানে লেখা আছে ক্রেগলিস্ট। ক্রেগলিস্ট নিয়ে এখন শুধু মেহেরপুরে না, বাংলাদেশেরও অনেকজন কাজ করতেছে ক্রেগলিস্ট নিয়ে। ক্রেগলিস্টটা হচ্ছে, আমরা আসেন দেখি ক্রেগলিস্ট সাইটটা। এটা হচ্ছে craigslist.org। এটা কমপ্লিটলি একটা ক্লাসিফাইড সাইট। ক্লাসিফাইড বলতে বিক্রয়.com যেমন আছে, সেল বাজার আছে, olx.com.bd, এইরকমই এটাও একটা ক্রেগলিস্ট, এটাও একটা ক্লাসিফাইড সাইট। এটা আমেরিকানদের জন্য বেশ পপুলার একটা সাইট, তারা অলওয়েজ এটাকে ইউজ করে। তো দেখা যায় কি না যে বায়ার, সে ম্যাক্সিমাম সময়ই এই ক্রেগলিস্টে অ্যাড দিতে পারে না, বা অ্যাড দেওয়ার সময় থাকে না, যে কারণে অনেক বাংলাদেশিকে হায়ার করে, যারা কিনা ওদের হয়ে এই অ্যাডগুলো দিয়ে দেয়, এবং কিছু টাকা তারা এই অ্যাড দেওয়ার জন্য কিছু টাকা তারা পেয়ে থাকে। আরও লিডের ব্যাপার আছে, আরও অনেকগুলো ব্যাপার আছে। যাই হোক, আমি ক্রেগলিস্ট নিয়ে খুব একটা করবো না, অগ্রসর হব না। আমার মেন টার্গেটই হচ্ছে, আজকে লেকচারের মেন টার্গেট হচ্ছে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং। এরপরে আছে যেটা, সেটা হলো যে MLM শব্দটা হচ্ছে মাল্টি লেভেল মার্কেটিং, যেটা আমাদের ভিতরে সুপরিচিত একটা নাম। আমরা আগে জেনেছি যে যারা আমাদের সবচেয়ে বেশি টাকা ঠকাই গেছে, সেটা হচ্ছে ডেস্টিনি। যদিও MLM সিস্টেম এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক দেশে খুব ভালোভাবেই চলতেছে। আমাদের দেশের এরা মেরে দিছে, কিন্তু বাইরের দেশে যেগুলো হয়, যে অনেক দেশ আছে বা অনেক দেশের মানুষ আছে যারা কিনা তাদের সরকারকেও যতটা বিশ্বাস করে না, তার থেকে বেশি বিশ্বাস করে MLM কোম্পানিকে, কারণ সেই MLM কোম্পানিগুলো কখনোই তাদের টাকা মারে না। তারা এক্স্যাক্টলি যেটা করে সেটা হচ্ছে যে রুট লেভেল, একদম ছোট লেভেল থেকে ছোট ছোট টাকা তারা সংগ্রহ করে এবং বড় লেভেলে সেগুলো ইনভেস্ট করে, এবং ইনভেস্ট থেকে যে প্রফিটটা হয় সেই প্রফিটটা আবার তারা শেয়ার করে দেয়, যেটা আমাদের ডেস্টিনি কখনোই করে নাই, যে কারণে হয়তো ডেস্টিনির এই হচ্ছে, বা আমাদের অনেক বাংলাদেশের অনেক টাকা মার গেছে। যাই হোক, আর বেশি যাচ্ছি না। তারপরে আছে পিটিসি, পেইড টু ক্লিক। পেইড টু ক্লিক বলতে আমাদের বাংলাদেশে আরেকটা বড় ধরনের উদাহরণ আছে, ডুলান্সার। তো ডুলান্সারও অ্যাকচুয়ালি টাকা দিতে পারে নাই, বাট পিটিসি সাইট ওয়ার্ল্ডের ভিতরে আমার জানা মতে 2টা সাইট আছে যারা এখন পর্যন্ত ভালোভাবে টাকা দিচ্ছে। আমি গত 15 বছর ধরে দেখে আসছি যে তারা এখন পর্যন্ত টাকা দিচ্ছে। বাকি অন্য সাইটগুলোর আমি খবর জানি না। আমি এই সাইটটা দেখাই আপনাকে, craigslist.org কেটে দিচ্ছি। নিওবাক্স হচ্ছে কানাডা থেকে পরিচালিত একটা ওয়েবসাইট। এরা
কানাডার যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্ট নিজেই এটাকে নিজের অ্যাপ্রুভালেই এটা চলে। এরা আমি গত 15 বছর ধরে দেখছি এদের টাকা দিচ্ছে, কিন্তু এখান থেকে খুব বেশি ইনকাম করার আপনার নাই, যে এখানে $1 ইনকাম করতে, দ্যাট মিনস আপনার 80 টাকা ইনকাম করতে আপনার প্রায় 1 সপ্তাহ লেগে যাবে। 1 সপ্তাহ পরিশ্রম করে আপনার 80 টাকা হবে। তো আমি এটা নিয়েও বলছি না, জাস্ট আমি দেখাইলাম। এরপরে আছে ফরেক্স। ফরেক্স শব্দটা দুইটা শব্দকে ভেঙে ফরেক্স করা হয়েছে। ইংলিশ ফরেক্স শব্দটা হচ্ছে FOREX, সেটা ফরের জন্য ফর মানে হচ্ছে ফরেন, আর EX মানে হচ্ছে এক্সচেঞ্জ। এটা দিয়ে ফরেন এক্সচেঞ্জ করা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ বলতে এক্স্যাক্টলি হয় কিনা যে আমরা সাপোজ আমরা কোনো একটা ডলার কিনে রাখলাম, বা হুন্ডি ব্যবসায়িকরা যেটা করে, তারা কি করে, যখন ডলারটা কিনে তখন কম দাম দিয়ে কিনে, এবং যখন সেল করে তখন বেশি দামে সেল করে। দেখা গেল মাঝে তাদের বেশ কিছু ইনকাম হইতে পারে। তো এইরকমই আইডিয়া নিয়ে ইনস্টা ফরেক্স বা ফরেক্সের আরও কিছু সাইট আছে, instaforex.com, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এখন পর্যন্ত। তাদের ভাষ্য মতে ওয়ার্ল্ডের প্রায় 90% লোকই ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ফরেক্সের সাথে জড়িত। সো সবচেয়ে বড়, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ইনকাম সোর্স হচ্ছে ফরেক্স, বা বিজনেস হচ্ছে, বড় বিজনেস হচ্ছে ফরেক্স এখন পর্যন্ত। যেটা কিনা নিউ ইয়র্কের যে স্টক এক্সচেঞ্জ আছে, ওই স্টক এক্সচেঞ্জের থেকেও বেশি টাকার লেনদেন হয় ফরেক্সে বা ইনস্টা ফরেক্সে। তো এটা এক্স্যাক্টলি ইনস্টা ফরেক্সে যেটা করতে হয়, আপনি একটা ডলার ওখানে নিলেন, নেওয়ার পরে যে কোনো দেশের, বিশ্বের যে কোনো দেশের আপনি মুদ্রা কিনে রাখতে পারবেন। আপনি সাপোজ আপনি ইউএসের আপনি মুদ্রা কিনে রাখলেন, US ডলার কিনে রাখলেন। তো US ডলার যখন দাম কমলো তখন আপনি কিনে রাখলেন, এবং দাম যখন বেশি হয়ে গেল তখন আপনি এটা সেল করে দিলেন। মাঝে আপনার বেশ কিছু প্রফিট থেকে গেল। যদিও ফরেক্সটা বেশ কঠিন, আমাদের অনেক কিছু শেখা লাগে ফরেক্সের জন্য। তারপরেও আইডিয়াটা আমি দিয়ে দিলাম। আসেন পরের স্লাইডে। আমরা আগে বলছিলাম যে আমরা ফ্রিল্যান্সিং নিয়েই পুরো টিউটোরিয়ালটা করব। পুরো আমাদের আলোচনার বিষয় ফ্রিল্যান্সিং। তো এটা নিয়েই শুরু করি। ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্স, এখানে দেখেন যে দুইটা শব্দ আছে, ফ্রি এবং ল্যান্স। এখানে দুইটা শব্দ আছে, ফ্রি এবং ল্যান্স। এই ফ্রি মানে হচ্ছে মুক্ত, আর ল্যান্স মানে হচ্ছে যোদ্ধা। এটা আগে যারা সাপোজ যারা সিনিয়র আছেন তারা হয়তো বা বুঝবেন যে আগে যখন চর দখল করা হতো তখন এক ধরনের মুষ্টি বাহিনী রাখা হতো, যারা কিনা, বা লাঠিয়াল বাহিনী থাকতো, যারা কিনা ওই যে তাকে হায়ার করবে বা যে যাকে হায়ার করবে তার হয়ে সে মারামারি করে আসবে, এবং তাকে সেই পরিমাণ টাকা দিতে হতো। যদি হাত ফেটে যেত বা হাত কেটে যেত সেই ধরনের ফিস দেওয়া লাগতো, বা সারাদিন পরিশ্রম করাইলে, সারাদিন ধরে যুদ্ধ করাইলে সেই ধরনের ফিস দেওয়া লাগতো, কেউ মারা গেলে সেই ধরনের ফিস দেওয়া লাগতো। যাই হোক, ওই শব্দটা ওখান থেকে এসছে, মুষ্টিযোদ্ধা থেকে বা মুক্তিযোদ্ধা থেকে। এখন ওই রকম একটা আইডিয়া নিয়ে ফ্রিল্যান্সিংটা এখন গড়ে উঠেছে। ফ্রিল্যান্সিংটাকে আমরা মুষ্টিযোদ্ধা বা মুক্ত যোদ্ধা বলতেছি না, এখন এই পেশাটাকে আমরা বলতেছি মুক্ত পেশাজীবী, বা এই পেশার লোকদের বলছি আমরা মুক্ত পেশাজীবী। তো ফ্রিল্যান্সাররা এক্স্যাক্টলি কী করে প্রশ্ন থাকতেই পারে। সেক্ষেত্রে হচ্ছে যে আমেরিকান অনেক কোম্পানি আছে, মানে বাংলাদেশের মেন সমস্যা হচ্ছে জনসংখ্যা। তো দেখা গেল কিনা যে আমাদের সেই তুলনায় ব্যবসা প্রতিষ্ঠান নাই, বা সেই তুলনায় ফ্যাক্টরি নাই, যে তুলনায় যত বেশি পরিমাণে আমাদের মানুষজন আছে। সো আমাদের মেন সমস্যা হলো যে কর্মসংস্থান। আর আমেরিকাতে যেটা হয় যে ওখানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান চালানোর মতো লোক নাই, লোক থাকে না। তো সেক্ষেত্রে মানে আমেরিকায় যাওয়ার জন্য অনেক প্রবলেম হয়, অনেক ঝামেলা হয়। সেজন্য অনলাইনে কাজটা করা যায় কি না এইরকম চিন্তাভাবনা নিয়েই এই ফ্রিল্যান্সিংটা শুরু হয়। পরবর্তীতে এটা বুঝতে পারছেন এখন অনেক প্রতিষ্ঠিত একটা পেশা হিসাবে দাঁড়াইছে এটা। তো এক্স্যাক্টলি হয় কিনা যে আমেরিকান বিভিন্ন যে অফিস আদালতগুলো আছে, বা ছোট থেকে বড় মাল্টিন্যাশনাল কোম্পানি আছে, তাদের লোক লাগে। তো ওই বিভিন্ন পজিশনে একটা কোম্পানির অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, অনেকগুলো ডিপার্টমেন্টে অনেকগুলো পজিশনের লোক লাগতে পারে। তো দেখা গেল যে পজিশনের লোক নাই সে পজিশনের তারা
ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে লোক চাই, আমরা তাদের সাথে যোগাযোগ করি, যোগাযোগ করে আমাদের যদি ভালো লেগে যায় তাহলে তারা আমাদের তারা আমাদের হায়ার করে নেয়, হায়ার করে নিলে ওই সমপরিমাণ আমাদের টাকা দিয়ে দেয়। আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের সুবিধাসমূহ, প্রথম যেটা সুবিধা সেটা হচ্ছে যে স্বাধীনতা। যেহেতু মুক্ত পেশাজীবী আমরা, আমাদের স্বাধীনতা অনেক। স্বাধীনতা বলতে যে নর্মাল ট্রেডিশনাল জবগুলোতে যেটা হয় বা ট্রেডিশনাল চাকরিতে যেটা হয় সেটা হচ্ছে কিনা যে 9টা 5টা অফিস করা লাগে, বসের কথা মানাই লাগে। তারপরে আপনি আপনার অনুষ্ঠানগুলোতে বা প্রিয় সময়গুলোতে, প্রিয় মুহূর্তগুলোতে আপনাকে অ্যাবসেন্ট থাকতে হয়। এই জাতীয় অনেক প্রবলেম আছে একটা অফিসে চাকরি করতে গেলে বা একটা বসের আন্ডারে চাকরি করতে গেলে, কাজ করতে গেলে। এখানে সেই জিনিসটা একদমই থাকে না। একদমই থাকে না বলতে আমরা মাস, মানে আমাদের বাংলাদেশে যেটা হয় যে আমরা মাস হিসাবে কাজ করি এবং মাস হিসাবেই আমরা বেতন পাই। আমেরিকান সিস্টেম হলো যে প্রতি সপ্তাহে ওরা বেতন দিয়ে দেয়। তো সাপোজ আমাকে 40 ঘন্টা কাজ করতে বললো একটা ক্লায়েন্ট, তো আমরা ওই 40 ঘন্টা কাজই করতে পারি। 40 ঘন্টা কাজ দিল, এই 40 ঘন্টা আমি আমার যে কোনো সময়ে, আমার সুবিধা মতো সময়ে আমি শেষ করতে পারি। আবার যদি আমার মনে হয় যে না আমি 40 ঘন্টা করব না, সেটার জন্য আমি সেটার জন্য আমি স্বাধীনতা ভোগ করতে পারবো, যে আমার যদি ইচ্ছা না করে আমি করব না। যদি আমরা করি না, কারণ হচ্ছে যে আমরা যতটাই কাজ করব তত বেশি আমাদের ইনকাম হবে। সেই সাথে অতিরিক্ত কাজ করার সুবিধা সেটা হলো কিনা যে আপনি যখন 9টা 5টা অফিস করবেন, অফিস করার পরে আপনার আর কাজ করার সেই রকম এনার্জিটা থাকে না। আর যেহেতু আপনারা কায়িক পরিশ্রম করেন, কায়িক পরিশ্রম করলে একটা মানুষের আর অত অ্যাবিলিটি থাকে না যে 8 ঘন্টা পরিশ্রম করার পরে এসেও কাজ করতে। আর আমাদের ম্যাক্সিমাম যেটা হয়, যেহেতু আমরা একদমই বাঁধন ছাড়া, একদম স্বাধীন, সেজন্য আমরা অনেক সময় পাই কাজ করার জন্য এবং আমাদের কায়িক কোনো পরিশ্রম থাকে না। শুয়ে বসে, বাসায় বসে, খেলার মাঠে বা অফিস আদালতে বিভিন্ন জায়গায় বসেই আমরা ফ্রিল্যান্সিং করতে পারি। জাস্ট আমাদের একটা বসার মতো জায়গা বা দাঁড়ানোর মতো একটা জায়গা পেলেই সেই ল্যাপটপটা খুলে আমরা কাজ শুরু করে দিতে পারি বা আমাদের কম্পিউটার খুলে আমরা কাজ শুরু করে দিতে পারি। সো দেখা গেল যে আমি সাপোজ আমি 14 থেকে 16 ঘন্টা কাজ করি পার ডে, কিন্তু আমার কখনো ওইভাবে হাঁপ লাগে না বা ওইভাবে আমি হাঁপাই উঠি না। তারপর হচ্ছে দেশের সাধারণ পেশা থেকে বেশি অর্থ উপার্জনের সুবিধা আছে। হ্যাঁ, দেশে থেকে অনেক বেশি অর্থ উপার্জনের করার সুবিধা আছে। যেটা হচ্ছে কিনা যে একটা দেশে, আমাদের দেশের প্রেক্ষাপটে আমি বলি যে একটা যে অনার্স কমপ্লিট করছে সে 12 থেকে 15,000 টাকা প্রথম স্যালারি সে পেতে পারে এবং সর্বোচ্চ স্যালারি তার যেতে পারে 50,000 টাকা পর্যন্ত। কিন্তু আমি অনেক ফ্রিল্যান্সার দেখেছি যারা কিনা ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে বা অনার্স শুরু করার সময়ে তারা 50,000 টাকা দিয়ে 50,000 টাকা বা তারও বেশি ইনকাম করতেছে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে। কারণ হচ্ছে একটাই, সেটা হলো কিনা যে আমরা ডলার ইনকাম করি। আমেরিকানদের ক্ষেত্রে আমরা অনেক কম ডলার পাই, কিন্তু আমাদের বাংলাদেশে এসে ভাঙালে ওটা আমাদের জন্য অনেক টাকা হয়ে যায়। আর অবশ্যই স্বনির্ভর হওয়ার সুবিধা আছে, যেটা হলো কিনা যে আপনি আরেকটা অফিসে চাকরি করতে গেলে ধর্না ধরতে হয়, তারপরে আরও অনেক সমস্যা আছে। আর এখানে তো কোনো সমস্যা নাই, কাজ শিখলেন, কাজ জানলেন, বিট করলেন, তারপরে ক্লায়েন্টকে আপনি ম্যানেজ করলেন, বুঝাইলেন যে আমি কাজ পারি, সে কাজ দিল, কাজ করলেন, টাকা পাইলেন। এটাই আপনার জন্য একটা পেশা হয়ে যেতে পারে। তারপর আমি পরবর্তীতে মেহেরপুরে আরও যারা সফল আছে তাদের জন্য আমি লাস্টে একটা লিস্ট রেখেছি, ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে স্বনির্ভর হওয়া যায় কিনা। আর ঘরে বসে, অবশ্যই ঘরে বসে আপনি ইনকাম করতে পারবেন, কারণ আমেরিকা থেকে দূরে, বাংলাদেশে থাকেন, আপনার ঘরে থাকেন আর যেখানে থাকেন, আমি আগে যেটা বলছিলাম, বা আপনি বাসে থাকেন, ট্রেনে থাকেন, সেটা মুখ্য বিষয় না। ওদের মুখ্য বিষয় হলো যে আপনি কাজটা করে দিচ্ছেন কিনা বা করছেন কিনা। আর সেক্ষেত্রে হচ্ছে নিজের সৃজনশীলতা প্রকাশ বা বিকাশের সুবিধা। আগে যেটা হতো যে বিভিন্ন যারা কবিতা লিখতে পারতো বা যারা লিখতে পারতো খুব ভালো, তারা কিন্তু পাগল টাইপসের হতো বা তাদের আজীবন অভাবের মধ্যে কেটেছে, যেটা কিনা আমি মাইকেল মধুসূদন দত্তের উদাহরণই আমি দিতে পারি, যে উনি লিখতে লিখতে শেষ হয়ে গেছেন।
বা ওই রকম সুবিধা ছিল না। আর এখন যেটা হয়েছে যে যারা ভালো লিখতে পারতেছে বা যারা ভালো ক্রিয়েটিভ নতুন কিছু তৈরি করতে পারে তাদেরই সবচেয়ে দাম বেশি আমাদের অন্তত ফ্রিল্যান্স মার্কেট প্লেসে। কারণ হচ্ছে কিনা যে আগে রাইটারদের কোনো মূল্য দেওয়া হতো না, রাইটারদের ওই লেখাগুলো সেভাবে ছাপানো হতো না, কিন্তু অনলাইনের অবদানে এখন প্রত্যেকটা আমেরিকানের একটা বা একাধিক ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটে তাদের লেখা লাগে, আর্টিকেল লেখা লাগে বা আর্টিকেল প্রকাশ করা লাগে। তো এই আর্টিকেলগুলো বেশিরভাগই দেখা গেল যে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে যায় এবং বেশিরভাগ কাজই করে বাংলাদেশিরা। ফ্রিল্যান্সিং করতে কী কী লাগে? সর্বপ্রথমে লাগবে একটা কম্পিউটার, অবশ্যই একটা কম্পিউটার লাগবে। তো আমরা মনে করি যে খুব হাই কনফিগারেশনের কম্পিউটার লাগে বা খুব দামি কম্পিউটার লাগে, না, এটা আসলে ঠিক না যে খুব দামি কম্পিউটার যে লাগবে এর কোনো মানে নাই। জাস্ট আপনার কাজের উপরে ডিপেন্ড করবে। যেমন হচ্ছে যে গ্রাফিক্সের যারা কাজ করে, মানে ছবি এডিটিং বা ভিডিও এডিটিংয়ের যারা কাজ করবে, তাদের জন্য একটু ভালো কম্পিউটার লাগে। আর বাকিগুলো যারা আর্টিকেল রাইটিংয়ের কাজ করবেন, মার্কেটিংয়ের কাজ করবেন, ওয়েব ডেভেলপমেন্টের কাজ করবেন, এদের জন্য খুব ভালো হাইফাই কম্পিউটার না হলেও চলবে। আবার ডেস্কটপ দিয়েও কাজ করা যায়, অবভিয়াসলি ডেস্কটপ দিয়ে কাজ করা যাবে, কিন্তু ডেস্কটপটার থেকে ল্যাপটপটি একটু ভালো, কারণ ডেস্কটপ আর ল্যাপটপ তো একই জিনিস, জাস্ট ওই ডেস্কটপে কোনো চার্জ থাকে না, আর ল্যাপটপে নর্মালি 4 ঘন্টা থেকে 9 ঘন্টা 10 ঘন্টা পর্যন্তও চার্জ থাকে। তো আমাদের যেহেতু ইলেকট্রিসিটির অনেক প্রবলেম, আর আমাদের সারাদিনই অনলাইনে থাকতে হয় কম বেশি, সো সেটার জন্য আমাদের ল্যাপটপটা ভালো। যার ডেস্কটপ আছে সেও করতে পারবেন, সমস্যা নেই। আর আমাদের ইন্টারনেট কানেকশন অবশ্যই লাগবে তাদের সাথে যোগাযোগ করতে হলে, তারপরে ওই কাজের বিটগুলো করতে হলে, কাজগুলো ধরতে হলে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হলে অবশ্যই আমাদের ইন্টারনেট লাগবে। ইন্টারনেট ছাড়া সেকেন্ড কোনো মাধ্যম নাই যেটাতে আমরা ডিরেক্টলি আমেরিকার মানুষের সাথে কথা বলতে পারব। আর অনেকের ভ্রান্ত ধারণা আছে যে এই ফ্রিল্যান্সিং করার জন্য হয়তোবা ক্রেডিট কার্ড লাগে বা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড লাগে। এগুলো আসলে খুবই ভুল একটা ধারণা, যে কারণে আমি এটাকে সাব ক্যাটাগরি রাখছি, জাস্ট এটাকে আপনাদের বলার জন্য। যেখানে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সর্বোচ্চ লাগতে পারে, তাও আবার বাংলাদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। যারা মেহেরপুর থেকে আপনারা ফ্রিল্যান্সিং করবেন তারা ইসলামী ব্যাংকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেন, এখানেই আপনার ডাইরেক্ট টাকাটা চলে আসবে। টাকাটা আসবে বলতে আমাদের বিভিন্ন মার্কেট প্লেস আছে যেখানে আমরা কাজ করি, সেটা হচ্ছে যে ওডেক্স, ইল্যান্স, ফ্রিল্যান্স, গুরু, এগুলোতে কাজ করি। মূলত যখন আমরা ক্লায়েন্টের কাজ করি তখন ক্লায়েন্ট টাকা দিয়ে দেয়। আমরা আমাদের সপ্তাহ শেষ হয় রবিবারে, আমরা প্রতি বুধবারে টাকা পেয়ে যাই। ওই টাকাটা আমাদের ওডেক্সে বা ইল্যান্সে, ফ্রিল্যান্সে, মার্কেট প্লেসগুলোতে আমাদের অ্যাকাউন্টের সাথে যোগ হয়ে যায়। আমরা ওখান থেকে ডাইরেক্ট আমাদের বাংলাদেশি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করতে পারি। তো ইসলামিক ব্যাংকে আমি বলছি এই কারণেই যে আমাদের যখন তুলতে হয়, ব্যাংকে টাকা ট্রান্সফার করতে হয়, তখন আমাদের একটা সুইফট কোড লাগে। সুইফট কোডওয়ালা যে ব্রাঞ্চগুলো আছে সেগুলোতে হয়। তো আমি এই সোনালী, রূপালী, পূবালী এগুলো সম্পর্কে খুব একটা জানি না, হয়তো বা এতে সুইফট কোড আছে, কিন্তু সুইফট কোডের মাধ্যমে মেহেরপুর পর্যন্ত টাকা আসবে কিনা আমি জানি না। তো ইসলামী ব্যাংকে টাকা আসে সেটা আমি নিজে জানি। আমার আরও ফ্রেন্ড আছে তারা এই ইসলামী ব্যাংক থেকে তুলে। আমি ব্র্যাক ব্যাংকের সাথে এবং ডাচ বাংলা ব্যাংকের সাথে কাজ করি, মানে টাকা ট্রান্সফার করি। তারপরে হচ্ছে যে কাজ শেখার দক্ষতা বা শেখার ইচ্ছা থাকা লাগবে। সেটা হলো কিনা যে এটা কেন আমি বললাম, সেটা হলো কিনা যে আমেরিকানরা যেটা হয় সেটা হলো কিনা যে আমরা কম্পিউটার পাইছি আমাদের জীবনের 12 থেকে 15 বছর বয়সে বা কারোর 20 বছর বয়সে কম্পিউটার আমরা প্রথম দেখছি। আর একজন আমেরিকান যেটা হয়, আমেরিকানরা একদম ছোটোবেলা থেকে দেখা গেল যে কয়েক নেনোসেকেন্ড পরেই, জন্মাবার কয়েক নেনোসেকেন্ড পরে এই বাবু হাসতো, তখন দেখা গেল যে তার বাবার হাতে থাকে আইফোন, আইপড, ঠিক আছে। আবার একটু বড় হলেই তারা কম্পিউটার পায়। দেখা গেল যে আইজিআই নিয়ে আমরা এখন পাগল, আইজিআই নিয়ে আমরা এখন খেলি, তারা দেখা গেলো ক্লাস 3-4এই আইজিআই শেষ করে ফেলছে, এখন আর ভালো লাগে না। তো যে কারণে মানে আমাদের প্রবলেমটা হয় যে ওরা অনেক ছোটোবেলা থেকে অনেক নলেজেবল হয়ে যায়, অনেক কম্পিউটার সম্পর্কে অনেক ভালো দক্ষতা তাদের থাকে। তো আর তাদের সাথে আমাদের কাজ করতে হলে আমাদেরও তাদের লেভেল পর্যন্তই বা তাদের লেভেলের থেকেও বেশি আমাদের এক্সপার্ট হওয়া লাগে।
তো সেই কারণে আমাদের আরও অনেক নতুন নতুন সফটওয়্যার, তারপরে নতুন নতুন জিনিস আমাদের শিখে রাখতে হয় যেন তাদের সাথে খাপ খায়ে চলতে পারবো বা খাপ খায়ে কাজ করতে পারবো। আরেকটু আমি বলি, সেটা হলো কিনা যে তারা কাজ দেয় মূলত দুইটা কারণে, যে হয় সে কাজটা জানে না, নতুবা সে কাজ করার মতো তার যথেষ্ট সময় নেই। যে কিনা কাজটা জানে না, মানে আমেরিকানরা কাজ জানে না, এটা আসলে খুবই দুঃখজনক, বা ওদের যা মডার্ন টেকনোলজি ওদের কাছে আসলে দুঃখজনক। তারপরে অনেকে থাকতে পারে যে ওই স্পেসিফিক ওই কাজটা জানে না, যেমন ওয়েব ডেভেলপমেন্ট সে না জানা থাকতে পারে, কিন্তু ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে তার ভালো ধারণা আছে এবং তার রুচিও কিন্তু অন্যরকম। সো যারা কিনা ওই ছোট ছোট কাজ করতে পারেন, ঠিক আছে, ব্লগ স্পটে যারা করতে পারেন, তারা মনে করে যে ডেভেলপার, ওই ডেভেলপমেন্ট দিয়েও হবে না, একটু হাই লেভেলে করতে হবে, কারণ তাদের রুচিটা কিন্তু অনেক। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব যে তাদের লেভেলে শিখে নিতে। সো আমাদের নতুন নতুন অনেক কিছু আসবে, সেগুলো শেখার ইচ্ছাটা থাকতে হবে এবং সাথে কাজের দক্ষতাটাও থাকা লাগবে। আর পরেরটা যেটা হচ্ছে যে ইংলিশে তাদের সাথে যোগাযোগ করতে হবে। হ্যাঁ ভাই, এটা তো অবশ্যই, কারণ আমেরিকানরা কখনো বাংলা শিখতে আসবে না, বরঞ্চ বাঙালিরা ইংলিশ শেখা লাগে। এটা খুবই দুর্ভাগ্য হলেও এটাই সত্যি, যে তাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের ইংলিশ জানা থাকা লাগবে। তবে প্রশ্ন উঠতে পারে যে কতটুকু ইংলিশ লাগতে পারে। মূলত যারা কল সেন্টারে কাজ করবেন, এখানে কল সেন্টারে কাজ করারও ফ্যাসিলিটি আছে, যারা কল সেন্টারে কাজ করবেন তাদের জন্য ইংলিশ টকিংটা অনেক দরকার আছে, স্পিকিং যেটা স্পিকিংটা দরকার আছে, আর বাকিগুলো স্পিকিং লাগে না। আমি আমার 5 বছরের অভিজ্ঞতা, আমি কিন্তু ফ্রিল্যান্সার, 5 বছর ধরে কাজ করতেছি। আমি আমার 5 বছরে সর্বসাকল্যে হয়তো বা 3টা বা 4টা বায়ারের সাথে আমি কথা বলতে স্পিকিংয়ে এসছি। আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের চ্যাটিংয়ে হয়, বা মেসেজ আদান প্রদানের মাধ্যমে আমাদের পুরো কথাবার্তা হয়ে যায় বা যোগাযোগ পুরোটাই হয়ে যায়। সো আমাদের ওই লাগবে না, যে স্পিকিংটা না হলেও চলবে যদি আমরা কল সেন্টারে কাজ না করি। আর যদি রাইটার হই, যেহেতু আমাদের ইংলিশে লিখতে হবে, সো গ্রামার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে। আর যারা ইউজুয়াল কাজ করবেন তাদের জন্য শুধুমাত্র ওই একটা মানুষের সাথে যোগাযোগ করতে কী কী লাগে, মানে কী কী কথা লাগতে পারে, সেই কথাগুলো তার জানা থাকলেই বা সেই কথাগুলো বলতে পারলে, তার সাথে যোগাযোগ করতে পারলেই ইনাফ, আমাদের আর কিছু লাগে না। আর যেহেতু তাদের সাথে আমরা অনেকদিন ধরে কাজ করব বা করতেছি, আস্তে আস্তে ইংলিশটাও আমাদের দক্ষতার ভিতরে চলে আসবে। সেটাও আমাদের শেখার ইচ্ছাটা আমরা রেখে দিব আমাদের মনের ভিতরে। আরও যেটা লাগবে সেটা সৎ, সত্যবাদী, কাজ করার ইচ্ছা ও কাজ নিজে বড় হওয়ার ইচ্ছা। সৎ আমি কেন বলতেছি, কারণ হচ্ছে কিনা যে যেহেতু আমরা আমেরিকানদের সাথে কাজ করতেছি, সো সেখানে আমাদের কোনো কালচার আমরা শো করব না বা করার চেষ্টাও করব না, বরঞ্চ সেখানে আমরা যারা পুরনো ফ্রিল্যান্সার আছে তারা এতটাই সৎ, যে আমার এক ক্লায়েন্ট আছে যে সে তার ওয়াইফকে বিশ্বাস করে না যতটা আমাকে বিশ্বাস করে, কারণ তার ওয়াইফ যে কোনো সময় তাকে ছেড়ে চলে যেতে পারে। তাদের তো ডাইভোর্স দেওয়া একটা প্রথা আছে, যে বিয়েতে যতটুকু না মজা হয় তার থেকে বেশি ডাইভোর্সে তাদের মজা করে তারা। তো তার ওয়াইফকে যতটুকু না বিশ্বাস করে তার থেকে বেশি আমাকে বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? সেই বিশ্বাসযোগ্যতাটা আমি তৈরি করে নিয়েছি। আমি সৎ থাকছি, আমি সত্যবাদী থাকছি, যে কারণে হয়েছে কি সে আমার সাথে দীর্ঘমেয়াদী বিজনেস করতে যাবে, বা আমার হাতে তার পুরো বিজনেসটা ছেড়ে দিবে। যখনই আস্তে আস্তে তার পুরো বিজনেসটা ছাড়বে, সেটা কোনো সন্দেহ রাখে না যে আস্তে আস্তে আমার ইনকাম লেভেলটাও বাড়বে। যে আমি আমার একটা ক্লায়েন্টের আমি উদাহরণ দিয়ে বলি, যে একটা ক্লায়েন্ট আমাকে দিত $1000 আমাকে বেতন দিত। আমার স্টার্টিং হয়েছিল $1000, যেটা বাংলাদেশি টাকা 75,000 টাকা বা 77,000 টাকা মতো হবে। ফাইনালি তার সাথে আমি কাজ করেছি $5,000 পর্যন্ত। শুধুমাত্র আমি আমার কাজ দেখাইছি, সত্যবাদিতা দেখাইছি, সৎ থেকেছি, সেটার জন্য সে কিন্তু আস্তে আস্তে আমার ইনকামটা বাড়াই দিছে বা আমার বেতনটা বাড়াই দিছে। আর এখানে যেহেতু মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে যেটা হয়, ব্যবসা প্রতিষ্ঠানে ক্লায়েন্ট যারা থাকে, সাপোজ যারা ক্রেতা থাকে, তারা বলে যে ভাই আপনি অমুক মালটা নিয়ে আসবেন, অমুক জিনিসটা নিয়ে আসবেন,
বা অমুক ডালটা নিয়ে আসবেন, ওই ধরনের একটা প্রেশার থাকে, নিচের থেকে একটা প্রেশার থাকে, ওপর থেকেও একটা প্রেশার থাকে যে ভাই কী ব্যাপার আপনি লাক্স সাবান বিক্রি করতে পারতেছেন না। তো দুদিক থেকে একটা প্রেশার থাকে বলে কিন্তু আমরা বিজনেসটা করতে পারি বা বিজনেসটা হয়। আবার চাকরিজীবীদের যারা, তারা বসরা, হ্যাঁ বসরা বকে বলে আপনাদের, প্রত্যেকটা চাকরিজীবীরই বসটা বকে বলেই হয়তো বা আপনারা খুব মনোক্ষুণ্ণ হন, কিন্তু আসলেই যেটা সেটা হলো যে বসরা যদি আপনাদের না বকতো তাহলে হয়তো বা আপনাদের দ্বারা এই কাজটা করা সম্ভব হতো না। তো যেহেতু আমাদের এইখানে আহামরি কেউ বস নাই, আমরা নিজেরাই আমাদের বস। যেটা গত পরশু দিন আমি টিসি অফিসে আমার সাথে একটা কনফারেন্স ছিল, কনফারেন্সে উনি নিজেই বললো যে এরা এরা নিজেরাই নিজেদের বস, এরা অন্য কারোর কথা শুনে না। হ্যাঁ ওটাই আলটিমেটলি, যে আমরা আমাদের নিজেরাই নিজেদের বস। তো যে কারণে প্রবলেম হয় কিনা, নিজেরা নিজেদের বস হলে উন্নতির কথা না ভেবে অনেক সময় অবনতির কথাও ভাবি, যদি এটা ভাবা ঠিক না। সেজন্য ওই নিজে বড় হব, নিজে ইনকাম করব, নিজে আরও নিজেকে প্রতিষ্ঠিত করব, সেই জিনিসগুলো আপনার ভিতরে অবশ্যই থাকা লাগবে। আচ্ছা, কি কি ধরনের কাজ এখানে পাওয়া যেতে পারে? ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট বলতে বিভিন্ন ওয়েবসাইট দেখেছেন, সাপোজ আমি পপুলার সাইট ফেসবুক দিয়েই বলি, যে ফেসবুকটা কেউ না কেউ তো তৈরি করেছে, facebook.com। তো যারা তৈরি করে এই ওয়েবসাইটগুলো, যারা তৈরি করে তাদেরকেই আমরা ওয়েব ডেভেলপার বলে থাকি, এবং ওই পেশাটাকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট বলে থাকি। তো ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আমাদের যেটা লাগে, HTML লাগবে, CSS লাগবে, PHP লাগবে, জাভা লাগবে, ফ্লাশ লাগবে। জাস্ট এগুলো শিখলেই আমাদের মোটামুটি ওয়েব ডেভেলপমেন্ট হয়ে যাবে। সেই সাথে ডাটাবেজের কিছু জিনিস শিখে নিতে হয়, যেমন মাইস্কুয়েল ডাটাবেজ লাগবে, আর যদি আরও অ্যাডভান্স লেভেলে করতে চান তাহলে ভিজুয়াল বেসিকটাও করে নিতে পারেন। তো যাই হোক, আপনি HTML CSS PHP দিলে মোটামুটি আপনার হবে। সফটওয়্যার ডেভেলপমেন্টের জন্য C শার্প, জাভা। এসইওটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটা একটা মার্কেটিংয়ের একটা পার্ট, যে একটা ব্লগে বা একটা ওয়েবসাইটে ভিজিটর আনার একটা উপায়, একটা ওয়ে। তো অ্যাকচুয়ালি এসইও এক্সপার্টরা করে যেটা, সেটা হলো কিনা যে একটা ব্লগ বা একটা ওয়েবসাইটকে গুগল সার্চে প্রথমে এনে দেয়, এনে দিলে ওই গুগল সার্চ থেকে অনেকজন ভিজিট করে ওনার সাইটে, ভিজিট করলে ওখান থেকে যেহেতু উনি অ্যাড দিয়ে রাখছেন, সো ওখান থেকে ওনার ইনকাম বাড়বে স্বাভাবিক। তো এটার জন্য এসইও করা লাগে, বা এসইও পেশা হইতে পারে। তারপরে আর্টিকেল রাইটিং হচ্ছে যে সাপোজ আপনাকে একটা টপিক দিয়ে দিল, ক্লায়েন্ট আপনাকে একটা টপিক দিয়ে দিল যে দা কাউয়ের উপরে 300 ওয়ার্ডের আপনাকে লিখতে হবে। 300 ওয়ার্ডটা হবে, আমরা যে প্যারাগ্রাফটা, ট্রেডিশনাল যে প্যারাগ্রাফটা পড়ে এসেছি ওটাই লিখতে হবে, কিন্তু আপনার নিজের মতো করে লিখতে হবে। সো এটাও একটা পেশা। ওই যে আগে যেটা বলছিলাম যে কবিদের পেটের ভাত হয় না, এখন আর্টিকেল রাইটিংয়ে কবিদের পেটের ভাত হয়। এবং আমার দেখা বাংলাদেশি একজন ফ্রিল্যান্সার আছেন, যিনি কিনা $76 পার আওয়ার রাখে, প্রতি ঘন্টায় $76 করে রাখে, যেটা বাংলাদেশি টাকার প্রায় 6,000 টাকা মতো হবে, প্রতি ঘন্টায় উনি ইনকাম করেন। তারপর আছে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতে পারেন। অ্যাকাউন্টিং নিয়ে বলতে বিশ্বের মধ্যে যতগুলো পেশা আছে, আমরা মনে করি ডাক্তার এবং ইঞ্জিনিয়াররাই সবচেয়ে ইনকাম করে, না, এটা বহির্বিশ্ব থেকে শুরু করে পুরো ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি বেতন পায় অ্যাকাউন্টেন্টরা বা অ্যাকাউন্টিংয়ে যারা কাজ করে। তো এদের অনেক ভালো স্যালারি, অনেক স্মার্ট একটা প্রফেশন অ্যাকাউন্টিং হতে পারে। সো এই অ্যাকাউন্টিংয়ের কাজও আপনি ওটেক্স বা এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা ফ্রিল্যান্সিং করতে এসে পেতে পারেন। তাছাড়া আদার্স মার্কেটিংয়ের যে কাজগুলো আছে সেগুলো করতে পারেন। আমি ওটা HRM লিখেছি, HRM হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা নিয়েও কাজ আছে, ডেটা এন্ট্রির কাজ আছে। ওয়েব রিসার্চ বলতে গুগল সার্চ থেকে বিভিন্ন কোম্পানির অ্যাড্রেস খুঁজে বের করা। এটা কেমনটা হতে পারে আমি একটু উদাহরণ দিই। যেমন হচ্ছে কিনা যে আমেরিকানরা মানে এতটাই নিজের এককেন্দ্রিক বা নিজের মতো করে থাকে যে পাশের বিল্ডিংয়ে কে আছে সেটাও কিন্তু তারা জানে না, বা পাশে আরেকটা কোম্পানি আছে সেটাও কিন্তু তারা জানে না। তারা কি করে, গুগলে সার্চ দিয়ে খুঁজে দেখে যে এই সার্ভিসটা আমরা কার কাছে, কোন কোম্পানি থেকে নিতে পারি। গিয়ে গুগল সার্চ থেকে খুঁজে দেখলো যে ওর ঠিক গেটের সামনের অফিসটাই, কিন্তু ওরা জানে না যে এইটাই অফিস। সো দেখা গেল যে ওই যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস খুঁজে দেওয়া, ইমেল অ্যাড্রেস খুঁজে দেওয়া,
মোবাইল নাম্বার খুঁজে দেওয়া, এটাও এক ধরনের পেশা, যেটাকে ওয়েব রিসার্চ আমরা বলি। এছাড়াও ওডেক্স ইল্যান্স ফ্রিল্যান্সে আরও 101টা ক্যাটাগরি আছে। আমি ক্যাটাগরিগুলো একটু দেখাই দিই আপনাদের। এই যে দেখেন, এখানে সর্বসাকল্যে 101টা ক্যাটাগরি আছে। যে কোনো ক্যাটাগরিতে আপনি বা আপনারা কাজ করতে পারেন। সেটা হলো কিনা যে এর বাইরে কি আছে, এগুলো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন পার্ট, এটা সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন পার্ট, এটা হচ্ছে নেটওয়ার্কিংয়ের বিভিন্ন পার্ট, এটা হচ্ছে যে রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন, এটা একটা পার্ট। ব্লগ রাইটিং করা যেতে পারে, আর্টিকেল রাইটিং করা যেতে পারে, ক্রিয়েটিভ রাইটিং করা যেতে পারে। যেমন হচ্ছে যে রাইটিংয়ে সবচেয়ে বেশি পয়সা পাওয়া যায়, রাইটিং নিয়ে আমি একটু বলি, সবচেয়ে বেশি পয়সা পাওয়া যায় ঘোস্ট রাইটিংয়ে, মানে যেটা কিনা ভৌতিক যে লেখাগুলো, এগুলোতে সবচেয়ে বেশি পেমেন্ট পাওয়া যায়। তাছাড়াও এই যে দেখেন, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন, ডেটা এন্ট্রিতে কাজ করতে পারবেন, ওয়েব রিসার্চ, এই জাতীয় অনেক কাজ আছে। আবার গ্রাফিক ডিজাইনের কাজগুলো করতে পারেন। তারপরে হচ্ছে এখানে কাস্টমার সার্ভিসের জন্য, ওই যে আমি আগে বলছিলাম যে কল সেন্টার, তারপরে আদার্স যে সাপোর্টগুলো, ইমেলের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্টকে বিভিন্ন জিনিস জানাতে হয়, ওগুলো আমরা করতে পারি চাইলে। সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ করতে পারি, বিজনেস সার্ভিসের ভিতরে অ্যাকাউন্টিংয়ের কাজ করতে পারি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের কাজ করতে পারি, ফাইন্যান্সের কাজ করতে পারি, আদার্স আরও লিগাল থেকে শুরু করে, লিগাল বলতে লয়ার যারা আছে এখানে কাজ করতে পারবে, বিজনেস কনসালটেন্ট যারা আছে তারা কাজ করতে পারবে, স্টাফ নিয়ে যারা পড়াশোনা করছে তারাও কাজ করতে পারবে। তো এই মোটামুটি 101টা ক্যাটাগরি আছে, 101টা ক্যাটাগরি নিয়েই আপনারা কাজ করতে পারেন, বা আপনারা আচ্ছা, এবারে দেখি ফ্রিল্যান্সিং প্রেক্ষাপটে বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশে বিশ্বের যতগুলো বলতে বিশ্বের 161টা দেশের লোক ফ্রিল্যান্সিং করে কম বেশি। সবচেয়ে বেশি করে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, ফিলিপাইন। পাশাপাশি এখন আমি বিশ্ব মন্দা দূর করার জন্য আমেরিকানরাও আমি দেখছি এখন তারাও ফ্রিল্যান্সিং করতেছে আমাদের পাশাপাশি। তো সব ওই 162টা দেশের ভিতরে বাংলাদেশ তৃতীয় ইনকাম এবং ফ্রিল্যান্সার গণনায় হিসাবে। এখন পর্যন্ত 5 লাখ মুক্ত পেশাজীবী আছে বাংলাদেশে। বাংলাদেশ থেকে আমরা 5 লাখ ফ্রিল্যান্সার কাজ করতেছি। এই এক্স্যাক্ট এটার ডাটাটা হবে 13 লক্ষ ফ্রিল্যান্সিং প্রোফাইল আছে, কিন্তু এর ভিতরে 5 লক্ষ মুক্ত পেশাজীবী, তারা তাদের প্রফেশন হিসাবে, তাদের পেশা হিসাবে মুক্ত পেশাজীবীকে বা ফ্রিল্যান্সিংকে বেছে নিয়েছে। আর এই 5 লাখ মুক্ত পেশাজীবী, বিশ্বাসই করবেন না যে 5 লাখ মুক্ত পেশাজীবী যারা কিনা প্রতিদিন 13 কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জন করছে প্রতিদিন। হিউজ অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট ইনকাম করতেছে এই ফ্রিল্যান্স মার্কেট প্লেস থেকে বা ফ্রিল্যান্সিং দিয়ে। তো যে কারণে সরকারও এখন বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া শুরু করেছে, যার মধ্যে যেহেতু আপনারাই দেখেছেন যে এখন আইসিটির যে বইটা এখন সবার জন্য বাধ্যতামূলক করা হয়েছে, এই কারণে যে এই জিনিসগুলো তাদের ভিতরে ঢুকায় দেওয়া হচ্ছে। এই পেশাকে আরও বড় ধরনের সম্মান দেওয়ার জন্য সেন্ট্রনিক বলে ওদের একটা সরকারি একটা প্রজেক্ট আছে, যেখান থেকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ থেকে 6-7 মাস আগে সেন্ট্রনিক থেকে ফ্রি প্রশিক্ষণ দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলাতে। এরপরেও সরকার বলেছে যে প্রতিটা ইউনিয়ন পরিষদে ফ্রিল্যান্সিং ট্রেনিং দেওয়া হবে এবং কমপ্লিটলি ফ্রিতে। তারপরে ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা প্রশিক্ষণ, আপনারা যারা জানেন গত পরশুদিন হয়ে গেল আমাদের ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা প্রশিক্ষণের লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন। এছাড়াও আরও একটা প্রজেক্ট সরকার শুরু করেছে, ঘরে বসে বড় লোক প্রশিক্ষণ, বা ওটাকে ওরা বলছে বিবিবি। এছাড়াও বিভিন্ন বড় শহরগুলোতে হাইটেক পার্ক করতেছে। আমার জানা মতে মেহেরপুরেও একটা হাইটেক পার্ক করা হবে, যদিও খুব বড় পরিসরে না, তারপরেও করা হবে। এটাও আমাদের জন্য অনেক। আর গত সপ্তাহে আমি তথ্য সচিবের ইয়েতে দেখলাম
প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে দেখলাম যে উনি নাটোরে 10 কোটি টাকা দিয়ে ফ্রিল্যান্সারদের জন্য প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করতেছেন। এই সব মিলায় এখন সরকারও আমাদের সাথে আসছে, বা সরকারও ফ্রিল্যান্সারদের জন্য অনেক কিছু করছে, বা এই পেশাটাকে দাঁড় করানোর জন্য সরকারও অনেক চেষ্টা করতেছে। এবার আসেন দেখি মেহেরপুরের কয়েকজন সফল ফ্রিল্যান্সারের প্রোফাইল এবং তাদের ইনকাম বা তাদের সম্পর্কে কিছু জানি। প্রথমে আছে মুন্সি জাহাঙ্গীর জিনাত, আমি নিজেই। এটা হচ্ছে আমার পাবলিক প্রোফাইল, ওডেস্কের পাবলিক প্রোফাইল। ওডেস্ক ছাড়াও আমি ফ্রিল্যান্সে কাজ করি। এখন পর্যন্ত আমি এখানে 5301 ঘন্টা কাজ করেছি, যেটা আমি এখন আওয়ারলি রেট রাখি $3 করে। আওয়ারলি কেন বলতেছি, আমাদের এখানে 2 ধরনের কাজের সুযোগ আছে। সাপোজ আপনাদের আমি খুব সহজে বোঝাই, যে কনস্ট্রাকশনের কাজ করাবেন বা আপনি রাজমিস্ত্রির কাজ করাবেন, তো ইউজুয়ালি মিস্ত্রিকে আপনি কয়ভাবে হায়ার করতে পারেন? স্বাভাবিকভাবে আমরা 2ভাবে হায়ার করতে পারি। একটা হলো কিনা কন্ট্রাক্ট বেসিস, যে তুমি বলে দিলাম যে তুমি 7 পর্যন্ত করে দিবা, তোমাকে 15,000 টাকা দেওয়া হবে। আর আরেকটা হচ্ছে দিন হাজরি, যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করবে, যে কয়জন কাজ করবে তাদের প্রতিদিন আমরা দিয়ে দিব, প্রতিদিনের তাদের যেটা পারিশ্রমিক হয় সেই পারিশ্রমিকটা আমরা দিয়ে দিব। তো ওডেক্স বা এই মার্কেট প্লেসগুলোতে সেই রকমই সিস্টেম আছে, যেটা কিনা আওয়ারলি সিস্টেম এবং ফিক্সড সিস্টেম। ফিক্সড বলতে কি, আপনাকে বলে দিল যে এই ওয়েবসাইটটা তুমি তৈরি করো, তৈরি করলে তোমাকে $400 দেওয়া হবে। যখন আমি তৈরি করলাম, তৈরি করার পরে সে দেখলো, ক্লায়েন্ট দেখে পছন্দ হলো, সে $400 দিয়ে দিল। আরেকটা হতে পারে যে আওয়ারলি সিস্টেম। আওয়ারলি বলতে এদের প্রত্যেকেরই আলাদা আলাদা সফটওয়্যার আছে। এটা ওডেক্স টিম সফটওয়্যার, ওডেক্সের জন্য। এই এই যে দেখেন, আমার এখানে বিভিন্ন কোম্পানির সাথে আমি হায়ার্ড হয়ে আছি। সাপোজ আমি যখন এই কোম্পানির কাজ করব, ওয়াইজ এসেনশিয়ালসের, তখন আমি এটা স্টার্ট করে দিব। স্টার্ট করে দিলে এই সফটওয়্যারটাই ওই টাইমটা কাউন্ট করবে যে আমি কতক্ষণ কাজ করতেছি, এবং প্রতি 10 মিনিট অন্তর অন্তর সে একটা করে স্ন্যাপশট বা আমি কি কাজ করতেছি সেটা ইয়েটা ফটোটা সে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ক্লায়েন্টকে দেখাবে যে দেখো সে এই কাজ করছে। ক্লায়েন্ট দেখবে, কাজ যদি সে স্যাটিসফাইড হয় তাহলে সে স্যাটিসফাইড হলে সে দেখা গেলো যে আওয়ারলিতে আমাকে পেমেন্টগুলো দিয়ে দিবে। এভাবেই আমি এখন পর্যন্ত 5300 ঘন্টা কাজ করেছি, বা 5301 ঘন্টা কাজ করেছি, যেটা আমি রেট রাখি হচ্ছে $3 করে মোরলেস। এছাড়াও আছে এবারের বেসিস থেকে অ্যাওয়ার্ড পাওয়া শিমশান মল্লিক। বেসিস বলতে আমাদের ফ্রিল্যান্সারদের আবার অ্যাওয়ার্ডও দেওয়া হয়, প্রতি বছর অ্যাওয়ার্ড দেওয়া হয়। তো প্রতি বছরে 100টা ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে জেলাভিত্তিক একটা করে, তারপরে মহিলাদের জন্য আলাদা ক্যাটাগরি আছে, এবং এক্সপার্টদের জন্য আলাদা ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিতে শিমশান মল্লিক আমাদের মেহেরপুর থেকে এবছর শিমশান মল্লিক পেয়েছেন। গত বছর পেয়েছিলেন এনামুল, এখানে আছে, সরি আমি নামটা ভুলে গেছি, এনামুল ইসলাম। তো এই শিমশান মল্লিক যেটা করেন, উনি জুমলার কাজ করেন। জুমলা মানে ওয়েবসাইট তৈরি করেন। শিমশান মল্লিকের আরেকটাও পরিচয় আছে, মুজিবনগর.com। তো জাস্ট ওই উনি ওয়েবসাইট তৈরি করেন, এবং এবছর উনি অ্যাওয়ার্ড পাইছেন। উনি এখন পর্যন্ত আওয়ারলি বেসিসে কাজ করছেন 191 ঘন্টা, আর ওনার এই ফিক্সডে কাজ অনেক বেশি, ফিক্সডে অনেক ডলার ইনকাম করছেন উনি। রিয়েলি সে অনেক ক্রিয়েটিভ। তো এই ক্রিয়েটিভ যারা আছে তাদের জন্য ফ্রিল্যান্স মার্কেট প্লেস অনেক বেস্ট, এবং অনেক বেশি ইনকাম করা যায়। দেখেন শিমশান মল্লিক সে রাখে হচ্ছে $20 পার আওয়ার, যেটা কিনা প্রতি ঘন্টায় তার রেট হবে 1600 টাকা করে প্রতি ঘন্টায়। সে যদি 10 ঘন্টা কাজ করে, ফ্রিল্যান্সাররা নর্মালি 10 ঘন্টা কাজ করে, ম্যাক্সিমাম 15 ঘন্টা কাজ করে পার ডে। তো সে যদি 10 ঘন্টা কাজ করে, তার ইনকাম হচ্ছে 16,000 টাকা প্রতিদিন। তাহলে বুঝেন যে তার জন্য কতটা অপরচুনিটি আছে, যে সে কত বেশি ইনকাম করতে পারবে, কিন্তু আমাদের কাজ জানতে হয় আসলে। এছাড়া আছে সুমন রেজা, এনেও 2942 ঘন্টা কাজ করেছেন। এনার এক্স্যাক্ট বাড়ি হচ্ছে গোপালপুর। গোপালপুর থেকে উনি কাজ করতেন। এখন উনি খুব সম্ভবত আমার জানা মতো উনি মেহেরপুরে বসে কাজ করেন। উনিও অনেক ক্রিয়েটিভ।
ভালো ইনকাম করেন উনিও। এছাড়া আছে আমাদের তুহিন হাসান। তুহিন হাসান উনি গ্রাফিক্স নিয়ে কাজ করেন। আচ্ছা, ইনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়েই বেশি কাজ করেন, এখানে লেখা আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট। তুহিন হাসান ইনি গ্রাফিক্স নিয়ে বেশি কাজ করেন, ফটোশপ, ইলাস্ট্রেটর নিয়ে খুব ভালো কাজ করতেছেন। উনি এখন পর্যন্ত 2200 ঘন্টা কাজ করেছেন এবং স্টিল নাও উনি করে যাচ্ছেন। ওনার বাড়ি হচ্ছে মেহেরপুর স্টেডিয়াম পাড়াতে খুব সম্ভবত। আর এটা দিয়ে মানে এছাড়াও আরেকটু উদাহরণ আছে, যেটা হচ্ছে যে শ্যামলী আক্তার, ইনি মেয়ে, আমার দেখার মতে মেহেরপুর থেকে মেয়ে হিসেবে ইনি সবচেয়ে বেশি কাজ করছেন। ইনি বাড়ি হচ্ছে আমচুপি থেকে ইনি কাজ করতেছেন। আর ইনি এখন পর্যন্ত 1400 ঘন্টা কাজ করেছেন ইল্যান্সে। আর মেয়েদের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি হচ্ছে ফ্রিল্যান্সিং। এখন অনেক মেয়েরা আছে যারা ঘরে বসে ফ্রিল্যান্সিং করতেছে, কারণ তাদের ইনকামের দরকার আছে, তাদের পড়াশোনা যেটা করেছে সেটার কাজে লাগানোরও দরকার আছে। সেটার জন্য মেয়েরাও আপনারা চাইলে আপনারা ঘরে বসে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে ইল্যান্স, এটা হচ্ছে ওডেস। আর এখানে প্রশ্ন থাকতে পারে, ভাই সর্বোচ্চ কত ইনকাম করা যেতে পারে আর সর্বনিম্ন কত ইনকাম করা যেতে পারে? সর্বনিম্ন আমি আমার উদাহরণ দিয়ে বলি। আমি যখন শুরু করি, আমি 2009-এ, এখানে দেওয়াই আছে, আজ থেকে 5 বছর আগে আমি এটা কাজটা শুরু করি। যখন আমি MBA পড়াকালীন সময়ে ছাত্র যখন ছিলাম, তখনই আমি ফ্রিল্যান্সিং ঘাটাঘাটি করতে করতে ফ্রিল্যান্সিংটা শেখার চেষ্টা করি। তখন এত টিউটোরিয়াল বা এত জানানোর মতো কেউ ছিল না। তখন নিজের ইচ্ছা করে অনেক খেটে খুঁটে তারপরে আমি শিখি ফ্রিল্যান্সিংটা। আমি 2009 সালে শুরু করি, 5টা বছর হয়ে গেল দেখতে দেখতে। আগামীকালকেই আমার 5 বছর পূর্ণ হবে। তো আমি যখন শুরু করি তখন আমার কোনো ইনকাম ছিল না। আমার প্রথম মাসের ইনকাম হচ্ছে 1600 টাকা। তারপরের মাসে আমি 17,600 টাকা খুব সম্ভবত আমি ইনকাম করেছিলাম। তারপর থেকে আমার 20,000 টাকার নিচে আর কখনোই আমার ইনকাম আসে নাই। অন অ্যান অ্যাভারেজে 60 থেকে 70,000 টাকার মতো আমার থাকে প্রতি মাসে। আমার থেকেও সিমসান মল্লিক অনেক বেশি ইনকাম করে, কোনো সন্দেহ নাই। আর যেহেতু আপনারা দাঁড়িয়েপুরের ম্যাক্সিমামই আপনাদের এলাকারই লোক, উনি আপনাদের জন্য জানা থাকলো, বা সিমসান মল্লিকের পরিচিত কেউ থাকলে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই দিবেন। আমি মুন্সিজাহান জিন্নাত, থ্যাংক ইউ। আর সবচেয়ে সর্বোচ্চ কত ইনকাম করা যেতে পারে? তো এই প্রোফাইল ছাড়াও আরও অনেক প্রোফাইল আছে, তবে আমি সজীব সরকারের প্রোফাইলটাই দেখাতে চাই আপনাদের ইন্সপিরেশনের জন্য। যেটা হচ্ছে কিনা যে আমি ওনার একটা প্রজেক্ট দেখাবো যে উনি কত ইনকাম করছেন। ওনার আওয়ারলি রেট হচ্ছে $45 পার আওয়ার। হিসাবে না যায় বাংলার টাকা কত হবে, আপনারা হিসাব করে নেন, 80 টাকা করে গুণ করে কত টাকা সে প্রতি ঘন্টায় ইনকাম করে। আর এখানে উনি যে প্রজেক্টটা করতেছে সেই প্রজেক্টটা হচ্ছে $31 করে রাখতেছেন উনি, বা $32 করে হিসাব করি, $32 করে উনি রাখতেছেন প্রতি ঘন্টায়। এখানে এই প্রজেক্টটা উনি শুরু করেছেন মার্চ 2013 থেকে এখন পর্যন্ত চলতেছে। সর্বসাকল্যে উনি এই প্রজেক্ট থেকে, শুধুমাত্র এই প্রজেক্ট থেকে উনি ইনকাম করেছেন $78,889। $95। আচ্ছা, এটাকে 80 দিয়ে একটু গুণ করে দেখি যে উনি ওই একটা প্রজেক্ট থেকে এক বছরে কত ইনকাম করেছেন। 80 উনি মোটামুটি 63 লাখ মতো ক্যাশ করেছেন। ঠিক আছে, আমি ওনার প্রোফাইলটা পুরোটা ঘেটে দেখেছি, উনি মোটামুটি 5 কোটি টাকা মতো ক্যাশ করেন প্রতি বছরে। ঠিক আছে, দ্যাট মিনস হচ্ছে অলমোস্ট উনি 40 থেকে 50 লাখ টাকা প্রতি মাসে ক্যাশ করেন। ঠিক আছে, জাস্ট উনি করেন, উনি জাভা শিখছেন, জাভা দিয়ে কাজ করেন। কোনো সন্দেহ নাই উনি অনেক বড় মাপের কাজ করেন, অনেক বড় মাপের। তো এখন প্রশ্ন থাকতে পারে, ভাই সবই তো বুঝলাম, এখন এনার মতো হতে জাভা শিখতে আমাদের কয়দিন সময় লাগতে পারে? এই জাভাটা শিখতে আপনার সর্বোচ্চ সময় লাগবে 3 মাস, বা মানে বুঝতে আরেকটু প্রবলেম হলে সর্বোচ্চ 6 মাস, তার বেশি সময় লাগবে না। আমাদের ওই জাস্ট আমি যেটা বলছিলাম যে শিখে নিতে হয় আমাদের। আমরা শিখে নিতে পারলে
শিখে নিতে পারলে দেখা গেল যে আমরা শুরু করব এনার মতোই। ইনি $10 দিয়ে প্রথমে ওনার ক্যারিয়ার শুরু করেন, পরবর্তীতে এখন $45 করে রাখেন পার আওয়ার $45 করে রাখেন। তো দেখা গেল যে ওনার এই পজিশনটা তৈরি করতে খুব বেশি দিন সময় লাগে নাই। দেখা গেল যে একটা বছর উনি পরিশ্রম করছেন, তারপরে এখন ওনার টাকা রাখার জন্য খুব সম্ভবত হয়তো বা ব্যাংক খোলা লাগতে পারে 1 বছরের ভিতরে। ওকে, আর আমি আরও প্রসিড করি পুরো বিষয়টা। সেক্ষেত্রে হচ্ছে যে আরও একটা বিষয় থাকতে পারে যে এই জাতীয় জিনিসগুলো আমরা শিখবো কী করে। প্রশ্ন থাকতে পারে যে এই জাতীয়গুলোকে শিখবো কীভাবে। যেমন হচ্ছে যে এখানে পেশা আছে, সাপোজ যে পেশার কথা আমি উল্লেখ করছিলাম, এখানে ওয়েব ডেভেলপমেন্টের কথা উল্লেখ করা আছে। এখানে ওয়েব ডেভেলপমেন্টের কথা উল্লেখ করা আছে। সাপোজ একটা স্টুডেন্ট বা একজন ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন, তার জন্য খুবই ইজি। আপনি গুগলে যান, এখন খুব সহজ। গুগলে যান, ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়ালস লিখে আপনি সার্চ দেন, দেখবেন যে অ্যাভেলেবল টিউটোরিয়াল আপনার জন্য ওয়েট করতেছে। এছাড়াও আপনি যদি শিখতে চান, এই যে W3 স্কুলস দেখতেছেন, এটা ইংলিশে। যাদের ইংলিশে প্রবলেম আছে বা ইংলিশে শিখতে প্রবলেম হতে পারে, আপনি বাংলাতে সার্চ দিলেও আপনি ওয়েব ডেভেলপমেন্ট পেতে পারেন। বা আমি একটা সাইটের নাম দিয়ে দিই, techtunes.com.bd। অনেকেই হয়তো এটার নাম শুনেছেন। বাংলাদেশের এখন পর্যন্ত সব থেকে বড় টেকনোলজি ব্লগ হচ্ছে টেকটিউন্স। সেই সাথে টিউনার পেজ আছে, পিসি হেল্পলাইন বিডি আছে, এছাড়াও বেশ আরও কয়েকটা নাম স্বনামধন্য আছে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বড় হচ্ছে টেকটিউন্স। জাস্ট টেকটিউন্সে যাবেন, গিয়ে দেখবেন এখানে আমি নিচের দিকে এসেছি স্ক্রল করে। আসার পরে এখানে দেখেন এই যে চেন টিউনস আছে, এইটা চেন টিউনসে ক্লিক করেন। এই যে দেখেন চেন টিউনস আমরা ক্লিক করেছি। এই যে এখানে দেখেন প্রত্যেকটা আপনার যেটা যেটা লাগবে, ওয়েব ডেভেলপমেন্টের যা লাগবে, বা আপনি MS ওয়ার্ড, এক্সেল বা যে কোনো কিছু আপনার শেখার ইচ্ছা হয়েছে, আপনি চেন টিউনস খুঁজবেন, দেখবেন যে এখানে সব কিছুর ওপরে টিউটোরিয়াল দেওয়া আছে এবং পূর্ণাঙ্গ টিউটোরিয়াল। তো এখান থেকে দেখে আপনি শিখে নিতে পারেন। আবার যারা মনে করবেন যে আপনারা ভিডিও দেখে শিখতে চান, তারা ইউটিউবে সার্চ দেবেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে টিউটোরিয়াল ওরিয়েন্টেড। সো ওখান থেকে দেখেও আপনি শিখে নিতে পারেন, বা যদি আপনার পরিচিত কেউ থেকে থাকে তার কাছ থেকেও আপনি শিখে নিতে পারেন। তবে নিজের শেখাটা অনেক ভালো। নিজে শিখে তারপরে কিছুটা আগে তারপরে উস্তাদ ধরেন, সেক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে। আসলে নিজে নিজে শিখলে মানে অনেক কিছু শেখা যায়। ঠকতে ঠকতে শেখা হয়। তো আসলে বুদ্ধিমানরা অলওয়েজ হয় কিনা যে দেখে শেখে, আর নির্বোধরা অলওয়েজ ঠকে শেখে। তো আমরা বাঙালিরা ম্যাক্সিমামই নির্বোধ, মানে আমি গর্বিত, আমি নিজেও একজন বাঙালি। সো আমরা ঠকে শিখতেই বেশি পছন্দ করি। তো সেক্ষেত্রে আগে নিজে শেখার চেষ্টা করেন, কিছুটা ঠকেন, কিছুটা শিখেন, তারপরে উস্তাদ ধরেন। সেক্ষেত্রে অবশ্যই আপনারা পারবেন। ফ্রিল্যান্সার যারা আরও করতে চাচ্ছেন, যে নামগুলো দিলাম তাদের সাথে যোগাযোগ করেন, তাদের কাছ থেকে অনেক হেল্প পাবেন। যে ওয়েব অ্যাড্রেসগুলো দিলাম সেখান থেকেও আপনারা শিখে নিতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আমি মুন্সি জাহাঙ্গীর জিন্নাত, সিও বা প্রধান নির্বাহী অফিসার, ইউনিক্স অফ বিডি। আমাদের অফিসের অ্যাড্রেস হচ্ছে সোনালী ব্যাংক, আমচুপি বাজার, মেহেরপুর। মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এবং ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া থাকবে। সবার জন্য সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকলো, এবং আপনাদের ফ্রিল্যান্সিং জীবন অনেক সুন্দর হবে। থ্যাংক ইউ।